প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। কোন লজিকে অভিযোগ করছেন? আপনার কথা কেন শুনব? জ্ঞানেশের উত্তরে বৈঠক বয়কট মমতার। পুরোটাই নাটক, মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীরই। এসআইআর ইস্যুতে মমতার দিল্লি সফরকে নিশানা শুভেন্দুর। এসআইআর মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির তোতা পাখি বলে আক্রমণ মমতার, মনে করালেন ধনকরের কথাও। নির্মলার কাছে কি জানতে চাইলেন বিশ্বভারতীর পড়ুয়ারা? জবাবে কি বললেন অর্থমন্ত্রী? লোকসভায় বই বিতর্ক, প্রাক্তন সেনাপ্রধানের লেখা পড়তে শুরু করায় রাহুল রাজনাথ বিবাদ চরমে। সংসদের ওয়েলে নেমে ধিক্কার স্লোগান সাংসদ কল্যাণের। বঙ্গভবনের ঘটনায় ঘরে বাইরে দ্বিমুখী আক্রমণে তৃণমূল। রানীগঞ্জে 19 নম্বর জাতীয় সড়কে চলন্ত সরকারি বাসে আগুন, ঝাঁপ দিলেন যাত্রীরা। পরকীয়ার কাঁটা সরাতে স্বামীকে খুন, প্রেমিকের সঙ্গে মিলে ভয়াবহ ছক স্ত্রীর, পর্দা ফাঁস করল পুলিশ। বিধানসভা নাকি দশকর্মার ভাণ্ডার, বেফাঁস মন্তব্য শুভেন্দুর। 4 বছর ধরে অসুস্থ, কিন্তু চোখে অনেক স্বপ্ন। মায়ের কোলে চেপে মাধ্যমিক পরীক্ষা দিল অনন্যা। পরীক্ষা শুরুর সময় নয়, শেষে গিয়ে চকলেট গোলাপ ফুল গাছ বিলোলেন অনুব্রত মণ্ডল। উদ্ধত মিথ্যাবাদী, জ্ঞানেশকে তীব্র আক্রমণ মমতার। ইংরেজবাজারে জেলা স্কুলের এসআইআর শুনানি কেন্দ্রে তুমুল সংঘর্ষ, আহত একাধিক। দিল্লি পুলিশের বাঙালি হেনস্থার প্রতিবাদ, কালো পোশাক পরে নির্বাচন সদনে মমতা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল চত্বর, তারপর যা হলো। দুর্নীতির আঁচ আলিপুরদুয়ারে, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে টাকা নিয়ে বেপাত্তা হওয়ার অভিযোগ। স্বস্তি, এক ধাক্কায় 40,000 কমল রূপোর দাম, সস্তা সোনাও, মুখে হাসি ফুটল ক্রেতাদের। আদিদের চটানো চলবে না, টিকিটের শর্তে দলে অন্তর্ভুক্তি না করার ফতোয়া বিজেপি নেতৃত্বের। বঙ্গভবনে পুলিশ মোতায়েন নিয়ে লোকসভায় প্রতিবাদ তৃণমূল সাংসদদের, বকেয়া পাওনা ইস্যুতে রাজ্যসভায় ওয়াকআউট। সবজির আড়ালে চলত মাদক পাচার, বারাসতে উদ্ধার কোটি টাকার গাঁজা। এসআইআরে হস্তক্ষেপ বরদাস্ত নয়, আইন ভাঙলে কড়া পদক্ষেপ, মমতাকে পাল্টা কমিশনের। সিন্ধু চুক্তি নিয়ে ফের আন্তর্জাতিক আঙিনায় নাকি কান্না পাকিস্তানের, পাত্তাই দিল না ভারত। শুধু দিওয়ালি নয়, শবে বরাতেও রাত 10টার পর বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা, বড় নির্দেশ হাইকোর্টের। পর্দার আড়ালে কিছু তো ঘটেছে, অজিতের মৃত্যুতে প্রশ্ন উদ্ভব সেনার, ষড়যন্ত্র তত্ত্ব কংগ্রেসেরও। আমি যতদিন মুখ্যমন্ত্রী আছি মিয়াদের কপালে দুঃখ আছে, ভোটের অসমে হুমকি হিমন্তের। এসআইআর হিয়ারিং নোটিশ আসতেই মানসিক চাপ, সিউড়িতে বৃদ্ধার মৃত্যুতে কাঠগড়ায় নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। মমতা জ্ঞানেশ বৈঠকেও লজিক খুঁজল কমিশন। সূত্রের পাওয়া খবর অনুযায়ী ছবিটা এরকম। ঘড়িতে বিকেল 4টে, দিল্লির নির্বাচন সদনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এসআইআরে ভুক্তভোগীদের নিয়ে সদলবলে ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে কমিশনের ফুল বেঞ্চ। এসআইআরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে পরিচয় করাচ্ছেন মমতা। তারপরই অভিযোগের ঝুলি খুলতে শুরু করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠক শুরু হয়েছে কি হয়নি, জ্ঞানেশ কুমার উত্তরে বলেন, এই অভিযোগের কোনো লজিক আছে কি? কোনো কথা শুনতে হবে। এতেই বিরক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা জানিয়ে দেন, কথাই যখন শোনা হবে না তাহলে এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এরপরই কমিশনের বিরুদ্ধে অসম্মান করার অভিযোগ তুলে বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এরপরের ঘটনা কম বেশি সবারই জানা। মুখ্যমন্ত্রী জানান, এরকম মিথ্যাবাদী কমিশন আমি কখনো দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি। তার অভিযোগ, বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে কমিশন। নির্বাচন সদন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের অসম্মান অপমান করা হয়েছে। তার অভিযোগ, কমিশনের বৈঠকে এমন একজনকে উপস্থিত করা হয়েছিল যিনি নির্বাচন কমিশনের কোনো আধিকারিক নন। মমতার প্রশ্ন, সীমা খান্নাকে
উনি নির্বাচন কমিশনের কেউ নন, বিজেপির আইটি সেলের লোক। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অথচ এত বড় সংখ্যায় ভোটার যদি বাদ পড়ার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের তরফে কোনো প্রশ্নই তোলা হয়নি বলে দাবি করেন তিনি। কমিশনের এই নীরবতা নিয়েই তার যত আপত্তি। এদিনের বৈঠকে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বৈঠকের সময় কমিশনের নিজস্ব ক্যামেরাম্যানরা উপস্থিত ছিলেন, কিন্তু বাইরের ক্যামেরাম্যানদের সেখানে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এই সিদ্ধান্তের বিরোধিতা করে মমতা বলেন, আপনাদের যা ইচ্ছা তাই করবেন, তা তো হয় না। বহুদিন রাজনীতি করেছি, মন্ত্রীও ছিলাম, এরকম অহংকারী নির্বাচন কমিশন কখনো দেখিনি। জাতীয় সড়ক 19-এর ওপর রানীগঞ্জের কাছে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের হাত থেকে বাঁচতে বাসের জানলা দিয়ে ঝাঁপ দিলেন যাত্রীরা। অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের। সোমবার বিকেলের পর জাতীয় সড়ক 19-এর ওপর রানীগঞ্জের কাছে চলন্ত একটি সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। তবে বাসে থাকা সমস্ত যাত্রী কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে স্থানীয় এক বাসিন্দা রানীগঞ্জের পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান এবং একই সঙ্গে দমকল বিভাগকেও খবর দেওয়া হয়। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে বাসের চালক, যিনি ঘটনার সময় বাসের ভিতরে ছিলেন, তিনি পলাতক। এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। অগ্নিকাণ্ডে এসবিএসটিসির বাসটি সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে যায়। আগুন লাগার পর জাতীয় সড়কের একাংশে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। পুলিশ বাসটিকে রাস্তার একপাশে সরিয়ে রেখে বাকি যানবাহনগুলিকে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করে। পরে পুলিশি তৎপরতায় সমস্ত অবরোধ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, এসবিএসটিসির এই বাসটি দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। ওই বাসের পলাতক চালককে খুঁজছে পুলিশ। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, বাসটি আসানসোলে যাওয়ার পথে হঠাৎ ইঞ্জিনের কাছে প্রথম আগুন লাগে। চালক দ্রুত গাড়িটিকে রাস্তার মাঝে থামিয়ে দিয়ে নিজে দরজা খুলে জাতীয় সড়কে ঝাঁপ দেন। বাসটির পিছন দিকে যে সকল যাত্রীরা ছিলেন তারা নামতে না পেরে ধোঁয়ায় বাসের ভেতর ভরে গেলে জানালা দিয়ে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। অনেকেই ঝাঁপ দিতে গিয়ে অল্প বিস্তর আহত হন। বিধানসভার অধিবেশন নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, বিধানসভায় প্রস্তাব এলে আমরা আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ মাত্র 1 ঘন্টা আলোচনার সময়সীমা ধার্য হয়েছে। ওটা বিধানসভা নাকি দশকর্মা ভাণ্ডারে পরিণত হয়েছে? সোমবার বিকেলে রাজভবনে গিয়ে 1 ঘন্টার বেশি সময় নিয়ে রাজ্যপালকে 4টি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, 29শে জানুয়ারি মুখ্য সচিবকে চিঠি দিয়ে 2 তারিখে যেতে চাই বলে চিঠি দিয়েছিলাম। উনি বলেন 6 ফেব্রুয়ারির আগে দেখা করতে পারবেন না। মুখ্য সচিবকে বলতে চেয়েছিলাম তার আধিকারিকরা এসআইআর নিয়ে নৈরাজ্য তৈরি করছে। রাজ্যপালকে বলেছি মুখ্য সচিবকে বিষয়টি জানান। মুখ্যমন্ত্রীর লক্ষ্য এসআইআরকে ভণ্ডুল করা। ড্রামা ধরা পড়ে গেছে। নির্বাচন কমিশন এখন অনেক নূতনত্ব আনছে। পরশুদিন এমওদের আক্রমণ করেন। কোনো কিছু না করতে পেরে দিল্লিতে নাটক করতে গেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, এআরও এবং তৃণমূলের কথায় মানুষকে ডেকে বিরক্ত করছে। রাজ্য ব্যর্থ বলে বিশিষ্ট মানুষদের এসআইআরের শুনানির নামে বিরক্ত করছে। মমতা বনাম দিল্লি পুলিশ প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমি দিল্লি পুলিশকে ধন্যবাদ জানাই। সংসদ চলছে, ওই জায়গায় হাই সিকিউরিটি জোন। দিল্লির পুলিশ 3বারের মুখ্যমন্ত্রী তাকে সম্মান দিয়ে সরে গেছে। পুরো ড্রামা করছে। এর পাল্টা প্রতিরোধ করব। আমরা মনে করি স্বচ্ছ ভোটার তালিকা দরকার। মৃত্যুর দায় কমিশনের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, সব মৃত্যুর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনের বেশিরভাগ লোক রাজ্যের। স্বচ্ছ তালিকা ছাড়া ভোট হতে দেব না বলছে, রাতের শাড়ি পরে এসেছে। এদিকে বক্সের ডাব্বাটা আনতে পারলেন। বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, বিধানসভায় প্রস্তাব এলে আমরা আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ মাত্র 1 ঘন্টা আলোচনার সময় ধার্য করা হয়েছে। ওটা বিধানসভা নাকি দশকর্মা ভাণ্ডারে পরিণত হয়েছে? পশ্চিমবঙ্গ বিধানসভা প্রসঙ্গে বিরোধী দলনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।
মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৃতদের পরিবারকে পাশে নিয়ে কমিশনের দপ্তর থেকে বের হয়ে এলেন মুখ্যমন্ত্রী। কমিশন দপ্তর থেকে বেরিয়ে কমিশনারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি বলেছেন, এত উদ্ধত্ত নির্বাচন কমিশনার আগে দেখিনি। জ্ঞানেশ কুমারকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 7 বারের সাংসদ ছিলেন, দিল্লিতে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, এত উদ্ধত্ত কমিশনার আগে দেখিনি। তিনি আরও বলেছেন, বিজেপির কথায় কমিশন চলছে, অগণতান্ত্রিকভাবে এসআইআর করা হচ্ছে, বৈধ ভোটারের নাম এসআইআরের মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে। এই কমিশনার উদ্ধত, অহংকারী, মিথ্যেবাদী। ভোটের 3 মাস আগে কেন এসআইআর করা হচ্ছে? আতঙ্কে বহু মানুষের মৃত্যু হয়েছে, একাধিক বিএলও রয়েছেন, বেছে বেছে বাংলাকে টার্গেট করা হচ্ছে। অসমে কেন এসআইআর করা হচ্ছে না? মৃতদের পরিবারের মধ্যে 12 সদস্যকে নিয়ে এদিন নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, জীবিত ভোটারকে বাতিল করা হচ্ছে, জেনে বুঝে খারাপ ব্যবহার করছে কমিশন, কারোর কোনো কথা শোনে না, কুর্সি বাঁচাতে বিজেপির হয়ে কাজ করা হচ্ছে, এসআইআর করার জন্য কোনো পরিকল্পনা করা হয়নি, রাজনৈতিক দলের স্বার্থে তোতাপাখি হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। সোমবার সকালে বঙ্গভবনে দিল্লি পুলিশের তল্লাশি করা নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি, তাদের নিয়েই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি। দিল্লিতে বাঙালি পরিবারকে হেনস্থা করার অভিযোগ রণংদেহী রূপে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শৌচাগার বানিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শৌচাগার নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারের পাতলাখাওয়াতে। অভিযোগের তীর বিজেপি নেত্রীর স্বামী অমিত বিশ্বাসের বিরুদ্ধে। গ্রামের প্রতিটি বাড়িতে শৌচাগার নির্মাণ তৈরির লক্ষ্যে কাজ শুরু হয়েছিল। শৌচাগার নির্মাণের জন্য প্রতিটি উপভোক্তাকে তার নিজস্ব অ্যাকাউন্টে 12,000 টাকা করে দেওয়া হয়েছে। উপভোক্তা নিজেই সেই কাজ করবেন বলে বলা হয়েছিল। শৌচাগার তৈরি করতে 325টি ইট ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছিল। নির্মাণের টাকা উপভোক্তা অ্যাকাউন্টে পাওয়ার পর সমস্যা তৈরি করেন বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যা স্বাতী বিশ্বাসের স্বামী অমিত বিশ্বাস। শৌচাগার নির্মাণের জন্য টাকা নেই, কাজ সম্পন্ন না করে চলে গিয়েছেন। যেটুকু তৈরি করেছেন তাও নিম্নমানের। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন কয়েকজন উপভোক্তা। 325টি ইট ব্যবহার করার জায়গায় 160খানা ইট ব্যবহার করা হয়েছে। অমিত বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, নিম্নমানের অসম্পূর্ণ কাজের পরে কারোর সঙ্গে দেখা করেন না। পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুব্রত সরকার জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোটের আগে এই ইস্যুতে সোচ্চার হয়েছেন তৃণমূল। শৌচাগার বানিয়ে দেওয়ার নামে অসহায় মানুষের টাকা আত্মসাৎ করেছে। এই ঘটনাকে ঘিরে আলিপুরদুয়ারের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচন সদন থেকে বেরিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বৈঠক নিয়ে মুখ খুলল নির্বাচন কমিশন। সাফ জানানো হয়েছে, এসআইআর কারো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। মমতার অভিযোগ নস্যাৎ করে কমিশনের তরফে বলা হয়েছে, কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে প্রকাশ্যে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা। ইয়ারোদের অফিসে হামলা চালানো হচ্ছে। দিল্লিতে নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি মমতা ঠিক কি জানানো হয়েছে কমিশনের তরফে। বিবৃতিতে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এআইটিসি প্রতিনিধি দল আজ কমিশনারের সঙ্গে দেখা করে। এসআইআর নিয়ে কিছু বক্তব্য তুলে ধরেন তাঁরা। জ্ঞানেশ কুমার তাঁর প্রশ্নের উত্তর দেন এবং ব্যাখ্যা করেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা আইন ভাঙলে কড়া পদক্ষেপ করা হবে। সেখানেই মমতার অভিযোগ নস্যাৎ করে কমিশনের পাল্টা অভিযোগ করে তৃণমূল বিধায়করা কমিশনের বিরুদ্ধে এবং বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ভাষা প্রয়োগ করছেন, হুমকি দিচ্ছেন। বিডিও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসআইআরের কাজে নিযুক্ত কর্মকর্তাদের উপর কোনো চাপ, বাধা বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সেখানেই আরও জানানো হয়েছে, বিএলওদের 18,000 টাকা মধ্যে ইতিমধ্যেই 7,000 টাকা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এআইটিসি প্রতিনিধি দল আজ কমিশনারের সঙ্গে দেখা করে এসআইআর নিয়ে কিছু বক্তব্য তুলে ধরে তাঁরা জ্ঞানেশ কুমারের
তার প্রশ্নের উত্তর দেন এবং ব্যাখ্যা করেন কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা আইন ভাঙলে কড়া পদক্ষেপ করা হবে। পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই 3 জন নির্বাচনী তালিকা পর্যবেক্ষককে বদলি করেছে বলেও অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশন 27/1/2026 তারিখে বদলি আদেশ বাতিলের জন্য অনুরোধ করেছে, তবে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। এছাড়া সরকার 4 জন কর্মকর্তার এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছিল, তাও করা হয়নি বলেই উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এদিন জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, জমিদারি আচরণের অভিযোগও তোলেন তিনি। বিজেপির নিচুতলার কর্মী এবং আদি নেতাদের চটানো যাবে না। দলের একনিষ্ঠ আদিদের মনেও যাতে ক্ষোভ তৈরি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বিধানসভা নির্বাচনের আগে কোনো জেলা থেকে অন্য কোনো দলের নেতারা যোগ দিতে চাইলে সংশ্লিষ্ট জেলায় দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। সরাসরি এবার বঙ্গ বিজেপি নেতাদের ধরে অন্য দলের কেউ বিজেপির পতাকা ধরে প্রার্থী হয়ে যাবে, সেটা চলবে না। রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এই ফতোয়া জারি করেছেন। 2021 এবং 2024 নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এই ফরমান জারি করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে দল ভাঙিয়ে সাফল্য নেওয়ার খেলা আগেও হয়েছে, তাতে সাফল্য তো আসেনি, বরং বিড়ম্বনায় পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। এই পদ পছন্দ ছিল না বলে দলের অন্দরে এবং বাইরে বারবার সোচ্চার হয়েছিলেন দিলীপ ঘোষ। এবার বাংলায় দলের দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় নেতা জানান, এবারের নির্বাচনে বলিউডে সিনেমা হবে না, বাংলা সিনেমাই হবে। অর্থাৎ অন্য দলের নেতাদের শেষ লগ্নে যোগ গড়িয়ে প্রার্থী করা হবে না, এমনকি যোগদান মেলা করে ঢাকঢোল বাজিয়ে অন্য দলের কাউকে প্রার্থী করা যাবে না। এমন পরিস্থিতিতে বাছবিচার করা হবে। অন্যদিকে আদিনব্য দ্বন্দ্ব ঠেকাতেই এই ফরমান জারি করা হয়েছে। আর এই ফরমান পেয়ে বেশ বিপাকে পড়েছেন বঙ্গ বিজেপির নেতারা, কারণ অন্যান্য দলের কয়েকজনকে যোগ করাবার একটি পরিকল্পনা ছিল, সেটা এই ফরমানে ভেস্তে গেল। অথচ তাদের কথা দেওয়া হয়ে গিয়েছিল বলে সূত্রের খবর। যারা যোগ দিতে চাইছেন তারা আদৌ বিজেপিতে যোগদান করার যোগ্য কিনা, আদর্শগতভাবে তারা বিজেপির সঙ্গে সহমত কিনা, সেসব খতিয়ে দেখা হবে। আর এই যোগদানের ক্ষেত্রে কোনো আড়ম্বর করা যাবে না বলেও ফরমানে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। তাছাড়া দলে বেনজল যাতে ঢুকে না পড়ে তাই এমন ফতোয়া জারি করা হয়েছে। ইতিমধ্যেই অন্য দল থেকে আসা নেতারা বিজেপিতে এসে বিদ্রোহ করেছেন, এমনকি নির্বাচনের পর আবার পুরনো দলে ফিরে গিয়েছেন। এমন একাধিক উদাহরণ আছে। শুধু তাই নয়, আদিনব্যের দ্বন্দ্বে সংগঠন তলানিতে গিয়ে পৌঁছেছে। তার জেরে সমান্তরাল সংগঠন গড়ে উঠেছে। তাতে একদিকে যেমন ভোটে ভরাডুবি হয়েছে, অপরদিকে আদি নেতারা বসে গিয়েছেন। সুতরাং দলের অন্দরে গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে। তাই রাজ্য নেতাদের কেন্দ্রীয় নেতৃত্ব ফতোয়া দিয়ে জানিয়েছেন, শুধু নামের পিছনে ছুটে যাওয়া যাবে না বলে সূত্রের খবর। আমাকে চ্যালেঞ্জ করলে আমি সবার থেকে বিপজ্জনক। দিল্লি থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুললেন তিনি বলেছেন, বঙ্গভবনে রয়েছেন এসআইআরের মৃতদের পরিবার। বঙ্গভবনের সামনে অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তল্লাশি চালানোর এখতিয়ার নেই। তিনি প্রশ্ন তুলেছেন, তার জন্য দিল্লিতে ব্ল্যাক কার্পেট কেন? পেশিশক্তি দেখিয়ে কোনো লাভ নেই। দেশের কেউ না লড়লেও তিনি লড়াই চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অভিষেককে নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, দিল্লিতে বিক্ষোভ করতে আসেননি, তাকে সম্মান করলে সম্মান ফেরত দিতে জানেন। তিনি অভিযোগ করেছেন, এসআইআরের জন্য 185 জনের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে দেখার কেউ নেই। অন্যের কথা শুনে হয়রানি করা বন্ধ হোক। মানবিকতার খাতিরে বিচার চাইতে দিল্লিতে এসেছেন। মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাদের রক্ষা করতে তিনি দিল্লিতে এসেছেন, কোনো বিক্ষোভ দেখাতে নয়। অভিষেককে পাশে নিয়ে তার অভিযোগ, মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অত্যাচার করা বন্ধ করা হোক। মৃতদের পরিবারের সঙ্গেও এদিন দেখা করেছেন মুখ্যমন্ত্রী। তাদের ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন তিনি। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে তাকে জানানোর কথাও বলা হয়েছে। তাকে কোনো রকম দুর্বল ভাবার কারণ নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশকে নিশানা করেছেন তিনি। বলেছেন, যখন আতঙ্কে মানুষগুলোর মৃত্যু হয়েছে তখন পাশে দাঁড়ায়নি। এখন তল্লাশি চলছে, এদের দুষ্টাচারী দুরাচারী বলে কটাক্ষ করেছেন তিনি। একদিকে রাজধানীর রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তা, অন্যদিকে সংসদের ভিতরে সরব দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভিতর ও বাহিরে সোমবার কার্যত দিল্লিকে ঘিরে ধরার কৌশল নিল শাসক দল।
সোমবার সকালে দিল্লি পুলিশ বঙ্গভবন ঘিরে ফেলতেই রাস্তায় নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনেই সোজা চলে যান ঘটনাস্থলে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা। তার অভিযোগ, সকাল থেকে দিল্লি পুলিশ বঙ্গভবন ঘিরে রেখেছে, ঘরে ঘরে তল্লাশি চালানো হচ্ছে, কে কে এসেছে দেখা হচ্ছে। এটা করার কোনো অধিকার ওদের নেই, এটা আমাদের জায়গা। হুঁশিয়ারির সুর আরও চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, এসব করবেন না, আমাদের মাসল পাওয়ার দেখাবেন না। আপনি যদি এভাবে ব্ল্যাক কার্পেট পেতে রাখেন তাহলে আমরাও ব্ল্যাক রেজাল্ট দেখিয়ে দেব। এসবের মধ্যেই লোকসভায় পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুরু হয়েছে বাজেট অধিবেশন। সেখানে সংসদের ভিতরে তখন বক্তৃতা দিতে উঠেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিজের আসনে এসে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঠিক সেই মুহূর্তে আচমকা পরিস্থিতি উত্তাল করে তোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়েলে নেমে ধিক্কার স্লোগান তুলতে দেখা যায় তাকে। কয়েক হাত দূরেই বসেছিলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে তৎপর হন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ করেন। মিনিট কয়েকের মধ্যেই উত্তেজনা প্রশমিত হয়। তারপরেই বক্তৃতা শুরু করেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরুদ্ধে সরব তৃণমূল। দলের অভিযোগ, এসআইআরের চাপে বাংলায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ কার্যত জীবিত হয়েও মৃত হয়ে গিয়েছেন নির্বাচন কমিশনের নথিতে। সেই সব পরিবারের কয়েকজন সদস্যকে নিয়েই দিল্লিতে গিয়েছেন মমতা। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে বঙ্গভবনে। কিন্তু সোমবার সকাল থেকেই বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের অস্বাভাবিক তৎপরতা নজরে আসে। অভিযোগ, এলাকা কার্যত পুলিশে ঘিরে ফেলা হয়। বঙ্গভবনের ভিতরেও ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। এই খবর পেয়ে আর সময় নষ্ট করেননি মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বঙ্গভবন থেকে সংসদের ওয়েল ঘরে বাইরে দুদিকেই একসঙ্গে চাপ বাড়িয়ে দিল্লির রাজনৈতিক ময়দানে শক্ত অবস্থান তৃণমূল। পর্যবেক্ষকদের মতে রাজধানীতে দলের এই দ্বিমুখী আক্রমণ কেন্দ্রের সঙ্গে সংঘাতকে আরও এক ধাপ এগিয়ে দিল। রণক্ষেত্র মালদা জেলার ইংরেজবাজার শহরে জেলা স্কুলের এসআইআরের শুনানি কেন্দ্র। লাইনে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সামনে দুই পক্ষের চরম হাতাহাতি। হামলাকারীদের হাত থেকে বাদ যায়নি বেশ কিছু মহিলারাও। গতকাল দুপুরের এই ঘটনাকে ঘিরে আরও একবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের মালদা জেলা স্কুলে। এসআইআরের শুনানি কেন্দ্র করে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ওই শুনানি কেন্দ্রে গিয়ে পৌঁছায়। পুলিশের সামনেই একে অপরের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেন শুনানি কেন্দ্রে বেশ কিছু গ্রামবাসী। মৌখিকভাবে উপস্থিত পুলিশ কর্তাদের নালিশ জানানো হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। হামলাকারীদের মারধরে আক্রান্ত হয়েছেন ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের নির্বাচিত সদস্য আসিফ ইকবাল। পাল্টা ওই কংগ্রেস দলের নির্বাচিত সদস্যের দলবদলের হামলায় আক্রান্ত হয়েছেন সংশ্লিষ্ট ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধিয়া এলাকার একদল শুনানি কেন্দ্রে আসা ভোটারেরা। এদিকে দুই পক্ষের হামলার মাঝখানে পড়ে আহত হয় লাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা। নাম রিনা বিবি, তার বাড়ি ইংরেজবাজারের যদুপুর এলাকায়। যদিও এই হামলার ঘটনার পরপরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দীর্ঘক্ষণ শুনানি প্রক্রিয়া বন্ধ থাকার পর আবার শুরু হয় তার কাজ। শুনানি কেন্দ্রে এদিনের সংঘর্ষের দরুন উভয় পক্ষই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। ওই শুনানি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে শুনানি কেন্দ্রের নথিতে কোনো রকম হামলা চালানো হয়নি। তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তা শুনানি কেন্দ্রের বাইরে হয়েছে। বাজেট অধিবেশনের মধ্যে লোকসভায় চরম উত্তেজনার ছবি দেখা গেল। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বক্তব্য শুরু করতেই পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। অপ্রকাশিত একটি বইয়ের অংশ উদ্ধৃত করাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক, যা মুহূর্তের মধ্যে সংসদের কার্যক্রমকে অচল করে দেয়। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানের লেখা একটি বইয়ের অংশ উল্লেখ করেন। সেই সময়ই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উঠে দাঁড়িয়ে আপত্তি জানান। তার দাবি, ওই বই এখনো প্রকাশিত হয়নি। সংসদের ভিতরে অপ্রকাশিত কোনো বই থেকে উদ্ধৃতি দেওয়া যায় না বলে তিনি স্পষ্ট করে দেন। রাজনাথ সিং বলেন, বইটি প্রকাশিত হয়নি, এই বিষয়ে তিনি 100% নিশ্চিত। এরপরে বিতর্কে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও প্রশ্ন তোলেন, যে বই এখনো প্রকাশ হয়নি সেখান থেকে উদ্ধৃতি কিভাবে দেওয়া সম্ভব? সংসদের নিয়ম অনুযায়ী সংবাদপত্রের কাটিং, বই বা অন্য কোনো অনুমোদিত
সূত্র উদ্ধৃত করা যায় না বলেও তিনি উল্লেখ করেন। তার বক্তব্য, রাহুল গান্ধীর উচিত বইয়ের প্রসঙ্গ বাদ দিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া। সরকারি পক্ষের আপত্তিকে সমর্থন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সংসদের নিয়ম ও রীতি উল্লেখ করে তিনি জানান, এমনকি কোনো বই প্রকাশিত হলেও সংসদের কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলে তা উদ্ধৃত করা অনুচিত। তবে নিজের অবস্থানে অনড় থাকেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন, দ্য ক্যারাভান পত্রিকায় ওই বই থেকে প্রকাশিত অংশ সম্পূর্ণ সত্য এবং নির্ভরযোগ্য। তার কথাই, সেই অংশে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নামও রয়েছে। কংগ্রেস সাংসদরা স্পিকারকে অনুরোধ করেন সরকার পরে উত্তর দিক, কিন্তু আগে রাহুলকে কথা বলতে দেওয়া হোক। কংগ্রেস নেতা কেসি বেনুগোপালও এই দাবি তোলেন। এদিকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে সংসদের বিধি উদ্ধৃত করে ফের আপত্তি জানান। স্পিকার বিড়লা আরও একবার স্পষ্ট করেন, বই প্রকাশিত হোক বা না হোক, সংসদের আলোচনার সঙ্গে সম্পর্কহীন কোনো বই উদ্ধৃত করা যাবে না। রাহুল গান্ধীর বক্তব্যের পক্ষে দাঁড়ান সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তার মতে, চীন সংক্রান্ত বিষয় অত্যন্ত সংবেদনশীল এবং সেই প্রসঙ্গে কথা বলার সুযোগ দেওয়া উচিত। এই টানাপোড়েনের মধ্যে সংসদের শোরগোল চরমে ওঠে। বিরোধীরা প্রতিবাদে সরব হন আর সরকারি শিবির নিয়ম মানার দাবিতে অনড় থাকে। প্রায় ৪৫ মিনিটের অচলাবস্থার পর শেষ পর্যন্ত লোকসভা মুলতুবি ঘোষণা করা হয়। অধিবেশন স্থগিত হওয়ার পরে স্পিকার ওম বিড়লার সঙ্গে আলাদা করে বৈঠক করেন অমিত শাহ ও রাজনাথ সিং।